সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আশা করি তোমাদের শরীর ঠিক আছে। আমরা বিগত দু তিন সপ্তাহ ধরে আমরা কিছু করে যাচ্ছি, রাশিবিজ্ঞান পড়ে যাচ্ছি। তা সেই রাশিবিজ্ঞানের বিভিন্ন তথ্য সম্পর্কে সূত্র শিখেছি আমরা, তাই তো? আমরা কোনো একটা অঞ্চলে কিছু তথ্য সংগ্রহ করলাম, সেই তথ্যগুলোর কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন বের করার আমরা 3টে পদ্ধতি শিখেছিলাম, তাই তো? আমি আজকে কিন্তু একটু ইন জেনারেল আলোচনা করছি, টোটালটার পরে আজকে। হ্যাঁ, মোটামুটি আমাদের কভার হয়ে গেছে। আমরা একটু কি ইন জেনারেল আলোচনা করে তোমাদের আর একটু ভালো ধারণা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তা আমরা এই সেন্ট্রাল পজিশন বা কেন্দ্রীয় অবস্থান সম্পর্কে আমরা জেনেছিলাম। তাকে দেখলাম 3টে প্রসেসে হয়, তাই তো? একটা গড়, 2 নম্বর হচ্ছে মধ্যমা, আর 3 নম্বর হচ্ছে কি সংখ্যা গুরুমান। এর একটা নাম আছে কি ভূইষ্ঠক বলে। হ্যাঁ, তাহলে আমরা কি শিখেছি মূলত, যে কোনো আমাদের সংগৃহীত যে তথ্য, সে তথ্যের কেন্দ্রীয় অবস্থান, সেটা বিভিন্ন ধরনের তথ্য হতে পারে। তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের বয়স নিয়েও হতে পারে তথ্য, বা তোমাদের ছাত্রছাত্রীদের উচ্চতা নিয়েও হতে পারে, বা তোমাদের প্রাপ্ত নম্বর নিয়েও হতে পারে, বা কোনো একটা অঞ্চলের ইলেকট্রিক বিল নিয়েও হতে পারে, বা কোনো একটা অঞ্চলে বা কোনো একটা দোকানে কোনো 1 মাস ধরে বিক্রিত যে জিনিসপত্র, হ্যাঁ, প্রতি কত টাকা করে বিক্রি হচ্ছে, সেই সব তথ্যগুলো আমরা সংগ্রহ করলাম। সেই কাঁচা তথ্যগুলো থেকে আমরা তাদের কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন, মানে মোটামুটি একটা তুলনামূলকভাবে গড়ে কীভাবে সেই ঘটনাগুলো ঘটে, বা সে তার দোকানে কীভাবে বিক্রি হয়, হ্যাঁ, মূলত কত টাকা করে মূলত বিক্রি হয়, সেই সব জানতে গেলে আমরা শিখেছিলাম কি 3টে প্রসেস: গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। তার মধ্যে সবগুলো আমরা শিখে গেছি, তবু আরেকবার করে বলছি, এই গড়টাকে আবার 1 নম্বর যে গড়, সেই গড়কে আবার 3টে প্রসেসে করা যায়, তাই তো? একটা হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে কল্পিত গড়, আর 3 নম্বর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই 3টে পদ্ধতিতে গড় বের করা যায়। হ্যাঁ, তাহলে আমরা যে কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন, সেটা বের করতে গিয়ে আমরা কি পেয়েছিলাম, যে গড় বলে একটা কথা আসছে। হ্যাঁ, তো সেই গড় বের করারও আবার 3টে প্রসেস আছে। সেই প্রসেস 3টে হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় আর ক্রমবিচ্যুতি। আর মধ্যমা, এরও বের করার 2টো প্রসেস আছে, একটা সরাসরি সূত্রের সাহায্যে, আর একটা কি হচ্ছে, আচ্ছা 2 নম্বরটা ওটাও লিখে দিচ্ছি। মধ্যমা বের করার 2টো প্রসেস আছে, একটা সূত্রের সাহায্যে, আর 2 নম্বর হচ্ছে ওজাইভ। এই 2টো প্রসেসে আমরা কি করতে পারি, মধ্যমা বের করতে পারি। আর সংখ্যাগুরু মান একটা প্রসেসই হয়। তাহলে আমি দেখো সুন্দর করে মানে কিভাবে কেন্দ্রীয় অবস্থানটাকে আমরা বের করতে পারি, তাদের কিভাবে আবার কি প্রসেস আছে, সেইগুলো আমি বললাম। এগুলো সম্পর্কে আমি আজকে একটু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। দেখো, তাহলে কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন আমরা 3টে প্রসেসে জানতে পারছি, একটা গড় বের করে, একটা মধ্যমা বের করে, একটা সংখ্যাগুরু মান বের করে। হ্যাঁ, আচ্ছা, গড়টাকেও আমরা 3টে প্রসেসে জানতে পারি, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা কল্পিত গড়, একটা ক্রমবিচ্যুতি। আচ্ছা, এবার আমি গড় নিয়ে একটু আলোচনা করি কিছুক্ষণ, তারপরে যাব মধ্যমা, তারপরে যাব সংখ্যাগুরু মান। হ্যাঁ, প্রথমে গড় নিয়ে বলতে গেলে দেখো, গড় আমরা বললাম যে 3টে প্রসেসে করা যায়। তাহলে আমরা কখন কোনটাতে করব? হ্যাঁ, যদি কোনো কিছু উল্লেখ না থাকে, যেখানে এটাকে প্রত্যক্ষ পদ্ধতিতে করো, বা কল্পিত গড়ে করো, বা ক্রমবিচ্যুতিতে করো, যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে আমরা কোন পদ্ধতিতে এই গড় বের করব? তা সেই গড় বের করার
প্রসেস হচ্ছে কি, যে একটা প্রত্যক্ষ পদ্ধতি, অর্থাৎ কোনো আমাদের সংগৃহীত রাশি তথ্যের গড় বের করতে গিয়ে দেখি যদি রাশি তথ্যগুলো খুবই ছোট ছোট সংখ্যা দেওয়া আছে, খুব ছোট ছোট সংখ্যা আছে, বেশি গুণ ভাগের ব্যাপার নাই, আমরা কিন্তু তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে চলে যাবো সেটা। আচ্ছা, যদি দেখি তথ্যগুলোর মধ্যে একটু বড় সড়ো তথ্য সব, হ্যাঁ, মানগুলো বড় বড় মান, গুণ ভাগ করতে গেলে প্রচুর সময় লাগবে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আমরা করব কল্পিত করে। আর যদি দেখি তথ্যগুলো আরও বড় বড় বিশাল বিশাল তথ্য, হ্যাঁ, সেই গুণ ভাগ করা খুবই অসুবিধাজনক, সেক্ষেত্রে আমরা করব ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। তাহলে গড় বের করতে গেলে আমরা কখন কোনটা প্রয়োগ করব বুঝতে পারলে সবাই। এবার বলি, যদি বলে দেয় কোনো একটা অঙ্ক যে না এটা কল্পিত করেই করতে হবে, তাহলে আমাকে কল্পিত গড় পদ্ধতিতেই করবো বা এটা ক্রমবিচ্যুতিতে করতে হবে, তাহলে আমাদেরকে সেটা ক্রমবিচ্যুতিতেই করতে হবে, হ্যাঁ। আর কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা তথ্যগুলো লক্ষ্য করব, যদি দেখি ছোট ছোট তথ্য প্রত্যক্ষ চলে যাব, যদি দেখি মোটামুটি মাঝারি রকমের তথ্য, হ্যাঁ, খুব বড় বড় বিশাল বিশাল তথ্য নয় আবার খুব ছোট কমও নয়, তাহলে আমরা কল্পিত করে করব। আর যদি দেখি যে তথ্যগুলো খুব অনেক বড় বড় তথ্য, অনেক বেশি মানের তথ্য, হ্যাঁ, বা দেখা কোনো একটা বড় দোকানের বিভিন্ন এক মাসের ধরে বিক্রির যে এগুলো তথ্যগুলো দেওয়া আছে, সেগুলো বড় বড় তথ্য দেওয়া আছে সব, 10,000, 20,000, 25,000, তখন আমরা কি পদ্ধতি করবো, সেটাকে ক্রমবিচ্যুতি পদ্ধতি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যে কোনো অঙ্কই আমরা প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত করে করতে পারি, কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে সব অঙ্ক করতে পারি না। কোন অঙ্কগুলো পারবো না ক্রমবিচ্যুতিতে? সহজ অঙ্কগুলোকে আমরা ক্রমবিচ্যুতি করে দিতে পারবো যদি মনে করি আমরা করতে পারলে, মানে করবো ভাবি তা করতে পারবো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো আমাদের অসুবিধার সৃষ্টি হবে না। কিন্তু কি হবে, একটু লেন্দি হয় প্রসেসগুলো ক্রমবিচ্যুতিতে, কিন্তু বড় বড় তথ্যের ক্ষেত্রে এটাই আবার সুবিধাজনক। কিন্তু কিছু কিছু তথ্য আছে যে তথ্যের যে শ্রেণীগুলো আছে, হ্যাঁ, শ্রেণী অনুযায়ী ভাগ করা আছে, তাতে দেখা যাচ্ছে যে শ্রেণীগুলি শ্রেণীদৈর্ঘ্যটা অসমান শ্রেণীদৈর্ঘ্য বিশিষ্ট, ওই তথ্যগুলো সব অসমান শ্রেণীদৈর্ঘ্য। অসমান শ্রেণীদৈর্ঘ্য মানে বলতে চাইছি, আমার দেখা গেলো তো 0 থেকে 10 আছে প্রথম শ্রেণীটা, তারপরে 10 থেকে 15 আছে, তারপরে হচ্ছে হয়তো 15 থেকে হয়তো 25 আছে, তারপরটা 25 থেকে 30 আছে, মানে দেখা যাচ্ছে কি এই যে শ্রেণীর যে দৈর্ঘ্যটা বা শ্রেণী অন্তর, সেটা ইউনিভার্সাল নয়, সমান মাপের নয়, সেক্ষেত্রে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি করতে পারবো না। তাহলে আমি গড় সম্পর্কে যেটুকু বললাম, যে কি কি গড় আমরা 3টে প্রসেসে করতে পারি, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা কল্পিত গড় আর একটা ক্রমবিচ্যুতি পদ্ধতি, তাই তো? তাদের মধ্যে আমরা কি বললাম, শিখলাম যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না কোনগুলো, যেগুলোর ক্ষেত্রে যে তথ্যগুলো থাকবে তাদের যে শ্রেণীটা যদি ইউনিভার্সাল না হয়, অর্থাৎ তাদের শ্রেণীর দৈর্ঘ্যগুলো বা শ্রেণী অন্তরটা যদি দেখা যায় কম বেশি ছোট বড় হয়, সেক্ষেত্রে আমরা ক্রমবিচ্যুতি করতে পারবো না। তাহলে সেটাকে অবশ্যই হয় কল্পিত করে করতে হবে, নাহলে প্রত্যক্ষ করতে হবে। আর শ্রেণী দৈর্ঘ্য সমান হলে এবং বড় বড় তথ্য থাকলে অবশ্যই ক্রমবিচ্যুতিতে যাব, আমাদের সুবিধা হবে বেশি। আর যদি উল্লেখ থাকে যেটা ক্রমবিচ্যুতিতে করতে হবে, তাহলে তো ক্রমবিচ্যুতি করতে হবে, বা কল্পিত করে করতে হবে, তাহলে সেটাতেই করতে হবে। আর প্রত্যক্ষ হলে সেটা প্রত্যক্ষতেই করতে হবে। আচ্ছা, এবার এইগুলো করতে গিয়ে আমরা তো অনেকেই, আমি একটু একটা জিনিস শিখিয়ে দিই, যে এইরকম চিহ্ন আমরা পেয়েছি, এটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা। ক্যাপিটাল সিগমা এর অর্থ হচ্ছে যোগ করা, হ্যাঁ, যোগ করা, ল্যাটিন ওয়ার্ড এটা ক্যাপিটাল সিগমা, সেটার সাহায্যে আমরা কি করি, যোগ করি। অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছি, i সমান 1 to 10, 7i আছে, হ্যাঁ, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমরা এই রাশিমালা যে তথ্যগুলো দেওয়া আছে তাদের টোটাল যোগফল দেওয়া আছে, যেখানে i এর মানটা 1 থেকে 10 পর্যন্ত। অর্থাৎ প্রথমটা কত হবে, 7 গুণ 1, তারপর যোগফল, সিগমা মানে তো যোগফল, সেখানে যোগ চিহ্ন হবে। আচ্ছা, 7 গুণ 2, 7 গুণ 3, 7 গুণ 4, 7 গুণ 5, 7 গুণ 6, 7 গুণ 7,
7 গুণ 8, 7 গুণ 9, 7 গুণ কত পর্যন্ত হবে মোট 10টা পর্যন্ত i সমান 1 to 10 আছে, মানে i এর জায়গায় 10 বার বসবে, একবার 1 তারপরে 2 করে 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 1 থেকে 10 পর্যন্ত বসবে। এটা মানে বোঝা যাচ্ছে যে 1 থেকে শুরু করে i এর মানটা একবারে 10 পর্যন্ত আছে, তাই বসালাম। আর 7 তো ধ্রুবক আছে, সেটা থেকে যাবে গুণের আকার সর্বদা। এবার আমরা এই অঙ্কটাকে কিভাবে ক্যালকুলেশন করতে পারি, 7 কমন নিয়ে নিলাম সবগুলো থেকে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10, এগুলো টোটাল যোগ করে যা হবে এখানে বসাবো। তাহলে 1 আর 2 3 3 6 4 10 5 15 6 21 28, হ্যাঁ, তারপর 36 45 55, টোটাল কত হলো 55। 55কে 7 দিয়ে গুণ করবো, 5 7 35 এর 5, 8 থেকে 3, 5 7 35 38, 3 35। হ্যাঁ, তাহলে আমরা যে এইটার মানে কত, যদি মান কত বের করতে হয় তাহলে সেটা মান কত বেরিয়ে গেল, আমাদের কত বেরিয়ে যাচ্ছে 385। কি করে পেলাম এবার বুঝতে পারলে সবাই? তাহলে এই যে একটা ওয়ার্ড সঙ্গে আমরা মানে একটা চিহ্নের সঙ্গে, ওয়ার্ড না হলে চিহ্নের সঙ্গে আমরা একটা কি হলাম, পরিচিত হলাম। এটা আমি আগের দিনও করেছিলাম, যদিও কারো এখনো কোনো কনফিউশন থেকে থাকে তাদের জন্য আমি এটা বলছি। যেটা মানে হচ্ছে ক্যাপিটাল সিগমা উচ্চারণটা, এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা। এই ক্যাপিটাল সিগমা দিয়ে কী করা হয়, যোগ করা হয়। হ্যাঁ, কোনো কিছুকে যোগ করা, এক জায়গায় যোগ করে সেটাকে এই চিহ্ন দিয়ে আমরা বোঝাতে পারি। যেমন এইটা মানে কি বোঝাচ্ছে যে i সমান 1 to 10 7i, তার মানে কি i এর মানটা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলো হবে এবং তাদের যোগফল, এটা তাদের একটা সমষ্টি, এটা হ্যাঁ যোগফল বা সমষ্টি। তখন দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, i এর মান একবার 7 বলি তো 1 বসাবো, তারপরে যোগ যেহেতু ক্যাপিটাল সিগমা মানে যোগ চিহ্ন হবে মাঝে, i এর মান এবার 2 বসাবো, i এর মান 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো, এই করতে করতে 10 পর্যন্ত বসাবো। বসিয়ে 7 কমন নিয়ে নিলাম, এইটা হলো এটা যোগফল হচ্ছে 55, কে 7 দিয়ে গুণ করলে হলো 385। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটার কথা, এই কথাটার মানে কি, মানে এটার টোটাল মান কত বেরিয়ে আসলো 385। তাহলে ক্যাপিটাল সিগমা ব্যাপারটা আমি মাথায় ঢোকাতে পেরেছি নিশ্চয়ই সবার কাছে, সবার মধ্যে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমি এবারে মধ্যমাতে চলে যাচ্ছি। হ্যাঁ, মধ্যমা নির্ণয় করার সূত্র কি? আচ্ছা, আমি বারবার বলে দিই, মধ্যমা যদি বের করতে দেয়, হ্যাঁ মধ্যমা বা মিন বলা হয়, সেটা যদি বের করতে দেয় তাহলে সূত্রটা হচ্ছে মধ্যমা সমান l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h, তাই তো মধ্যমার সূত্র এটা। সেটা কোনটা কি আমি বলেছি, আমি আবার বলবো। তাহলে মধ্যমা বের করা এটা সূত্র। আচ্ছা, এবার আমি একটা কথা বলে রাখি, মধ্যমা বের করতে গেলে আমাদের যে প্রদত্ত রাশি তথ্য আছে সেগুলোকে কিসে করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকাতে পরিবর্তিত করতে হবে তাকে অবশ্যই। হ্যাঁ, তাহলে প্রথমে শ্রেণী, তারপরে তার পরিসংখ্যা, তারপর আপনি তার ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যাঁ, সেটা ক্ষুদ্রতর সূচক করা বেটার, বৃহত্তর সূচক করলেও যে ভুল হবে তা না, যে কোনো একটা প্রশ্ন করতে আমরা ক্ষুদ্রতর সূচকটাই করবো। তাহলে প্রথমে যে প্রদত্ত তথ্য দেয়া থাকবে, সেই তথ্যটাকে আমরা চার্টের আকারে প্রথমে শ্রেণী, তারপরে পরিসংখ্যা, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা, এই তিনটে এতে লিখে নেবো, যে এইভাবে তিনটে ঘরে করে নেবো। এই ক্ষেত্রে অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। শ্রেণী, পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, এটাকে বলা হয় ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক। হ্যাঁ, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচকটা ভালো হয়। এই তিনটে চার্ট আমরা প্রথমে করে নেব। তার মধ্যে তো শ্রেণী আর পরিসংখ্যাটা তো বলাই থাকবে, এই দুটো তথ্য বলা থাকবে। এখান থেকে আমরা ক্রমযৌগিক, ক্রমযৌগিকটা আমরা শিখেছি। যেমন 0 to 10 মানে 10-এর কম বলে লিখবো, 10 to 20 মানে 20-র কম বলে লিখবো। আর কি হবে, পরপর পরপর যোগ হতে থাকে, যোগ হতে হতে টোটালটা দেখা যাবে শেষে এসে যোগ হয়ে যাবে, টোটাল যে পরিসংখ্যাটা এখানে পেয়ে যাবো। এই যে টোটাল পরিসংখ্যা, সেটা আমি নিচের তথ্যে সেটা হয়ে যাবে টোটাল। হ্যাঁ, তো এটা আমরা 9-এই শিখে এসেছি, আমি আগে শিখেছি।
তবুও আমি আরেকবার বলে দিলাম। তাহলে আমরা প্রথমে মধ্যমা বের করতে গেলে এরকম চার্ট তৈরি করে নিতে হবে, শ্রেণী, পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক দিয়ে চার্টটা তৈরি করে নেওয়া হলো। যেই দিয়ে আমরা কি দেখবো এবার n/2 মান কত হচ্ছে। n/2 যে টোটাল পরিসংখ্যা হয়তো দেখা গেলো 50 বলা আছে, তাহলে n/2 কত হবে 25। তাহলে 25তম পরিসংখ্যাটা কোথায় আছে, যে শ্রেণীতে আছে সেটাই হলো মধ্যমা শ্রেণী। যে শ্রেণীতে ওটা পাওয়া যাবে সেটা হবে কি মধ্যমা শ্রেণী। এবার সেইটাকে নিয়ে আমরা কি করবো, এবার এগিয়ে যাবো। হ্যাঁ, মধ্যমা শ্রেণী থেকে ধরে নিয়ে আমরা এগিয়ে যাব। তার মানে সেই এল হলো সেই মধ্যমা শ্রেণীর লোয়ার লিমিট বা নিম্ন সীমা। এল কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, n/2 তো আমরা জানি যে মোট পরিসংখ্যার অর্ধেক। সিএফ হলো কি, যে যেটা মধ্যমা শ্রেণী ঠিক তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা, হ্যাঁ ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয়। শুধু ফ্রিকোয়েন্সি না, মানে শুধু পরিসংখ্যা না, এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এফ হলো মধ্যমা শ্রেণী শুধু পরিসংখ্যা এটা, কিন্তু এইচ হলো যে মধ্যমা শ্রেণীটা আমাদের বেরিয়েছে তার শ্রেণী দৈর্ঘ্য। অর্থাৎ একটা কথা বলে রাখি এখানে তাহলে, যে আমি একটা অঙ্কে যদি শ্রেণীগুলি ইউনিভার্সাল না হয়, ছোট বড় হয় শ্রেণী দৈর্ঘ্যগুলো, তাহলেও কিন্তু আমাদের মধ্যমা বের করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের এই যে এইচটা কাজে লাগবে সেটা শুধুমাত্র মধ্যমা শ্রেণীর এইচ, অন্য এইচ কি আছে আমার দেখার কোনো দরকার নাই, কোনো প্রয়োজনও নাই আমাদের সাথে। তাহলে আমি এবার মধ্যমাটা নিয়ে তাহলে একটু আরো বলে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ মধ্যমা বের করতে গেলে এই চার্টটা তৈরি করে দেওয়া, এটা খেয়াল থাকে যেন সবাই। মধ্যমা বের করতে গেলেই প্রথম কাজ এরকম চার্ট তৈরি করতে হবে, যাতে শ্রেণী এবং পরিসংখ্যা এই দুটো তথ্য দেওয়াই থাকবে। এই তথ্য দেওয়া থাকবে, আমাদের এইটাকে বের করে নিতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। আমরা সেটা 9-এই শিখে এসেছি। হ্যাঁ, আমি আর সেটাকে বেশি ডিটেলসে গেলাম না। এরপরে কি হবে দেখো, এই যে তথ্যটা, এই মানে আমাদের সূত্রে তাহলে কোনটা কি আমি আরেকবার তাও বলে দিচ্ছি। এখানে এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, n/2 মানে হচ্ছে টোটাল পরিসংখ্যার অর্ধেক, সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এফ হলো কি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এই হলো মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য। ঠিক, সেগুলো বসিয়ে দিলে আমাদের আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে অঙ্কটা সবাই বুঝতে পারলে এটা কীভাবে করতে হবে। তাহলে আমি মধ্যমাতে নিয়ে আর বেশি আলোচনা করছি না, মধ্যমাটা ছেড়ে দিলাম। এবার চলে আসছে সংখ্যাগুরু মান। দ্বারা আমি আসছি। আচ্ছা, এবার আমরা আসছি সংখ্যাগুরু মান, 3 নম্বর যেটা সংখ্যাগুরু মান। এই সংখ্যাগুরু মান কিভাবে বের করা যায়? সংখ্যাগুরু মান হচ্ছে l প্লাস 2f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 into h। আচ্ছা, আমি কি ব্যাখ্যা করছি দাঁড়াও তোমাদেরকে। আচ্ছা, তাহলে কি লিখলাম সূত্রটা? l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0টা, এটা f0 মাইনাস f2 ইন্টু h। এই এইচটা এই পাশে এইচ, হ্যাঁ পয়সাটা আমাদের একটু সময় লিখতে একটু গন্ডগোল হয়েছিল। আচ্ছা, আমি আমার মতে সংখ্যাগুরু মান বের করা আমার যে সাজেশান যেটা, হ্যাঁ আমি সাজেশান দিচ্ছি যেটা বলছি যে সংখ্যাগুরু মানটা অবশ্যই তোমরা করবে।
এর মতো সহজ অঙ্ক আর হয় না। হ্যাঁ, সংখ্যাগুরু মান বের করার মতো সহজ জিনিস আর হয় না, খুব খাটতে কম হয়। জাস্ট আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, যে তথ্য দুটো, যে শ্রেণী আর পরিসংখ্যা, আমরা লিখেও নিতে পারি, না লিখলেও কোনো অঙ্ক নাই। শর্ট কোশ্চেনে দিলে আমি একটা লিখতেও যাবো না, আর যদি বড় প্রশ্নে দেয় তাহলে আমরা চার্টের মধ্যে যা লেখা আছে, যে তথ্য দেওয়া আছে শ্রেণী এবং পরিসংখ্যা অনুযায়ী সেগুলোকে আমরা প্রথমে লিখে নেব। লিখে নেওয়ার পরে এবার দেখব সবচেয়ে বেশি পরিসংখ্যা কোন শ্রেণীতে আছে। যে পরিসংখ্যাটা সবচেয়ে বেশি আছে সেটাকে কি শ্রেণী বলে? সেটাকে বলা হয় সংখ্যাগুরু শ্রেণী। হ্যাঁ, তাহলে ওটা সংখ্যাগুরু মান না, ওটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে যে শ্রেণীতে পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীটাকে কি বলা হবে? সংখ্যাগুরু শ্রেণী। সেই শ্রেণীটার লোয়ার লিমিট হলো এল, সেই শ্রেণীর পরিসংখ্যা হলো F1, সেই শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা হলো F0, ওই শ্রেণীটার পরের শ্রেণীর পরিসংখ্যা হলো F2, আর H হলো ওই শ্রেণীর দৈর্ঘ্য। এইগুলো দিয়ে আমরা মান বসিয়ে দিলেই সংখ্যাগুরু মান বেরিয়ে আসবে। তাহলে আমার সাজেশন অনুযায়ী একটা অঙ্ক, হ্যাঁ, যেটাকে সংখ্যাগুরু মান বলা হচ্ছে, সেটা খুব সহজেই আমরা করে দিতে পারি, এবং সেটা অবশ্যই করবো আমরা। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলছি যে তাদেরকে আমার সাজেশন যে তোমরা সংখ্যাগুরু মানটা অবশ্যই অ্যাটেম্প করবে। এর থেকে সহজ অঙ্ক আর আমার মতে আর হয় না। হ্যাঁ, কিছুই নাই, সামান্য কয়েকটা জিনিস মনে রেখে একটু ক্যালকুলেশনটা করলেই বাস অঙ্কটা চলে আসে। হ্যাঁ, তা সেটা করতে গেলে আমি আরেকবার তাও বলে দিচ্ছি, প্রথমে চার্ট তৈরি করে নেবো শ্রেণী আর পরিসংখ্যা, যেটা দেওয়াই আছে সেটা কি আমরা জাস্ট খাতায় লিখে নেবো একবার। হ্যাঁ, শ্রেণী পরিসংখ্যা বলে লিখে নেবো, চার্ট করে যেভাবে লেখা হয় সেভাবে লিখে নেবেন। লিখে নিয়ে সেখান থেকে দেখবো যেটার পরিসংখ্যা সবচেয়ে বেশি সেটাকে কি বলা হয়? সংখ্যাগুরু শ্রেণী। হ্যাঁ, সেই সংখ্যা লিখে নেবো যে অতএব সংখ্যাগুরু শ্রেণী হলো এত, দিয়ে সেই শ্রেণীর লোয়ার লিমিটই হলো এল, তাহলে এর মানও পেয়ে যাচ্ছি। আচ্ছা, সেই শ্রেণীর পরিসংখ্যা হলো F1, মানে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যাটা হলো F1। আচ্ছা, F0টা কি? সংখ্যাগুরু শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা। আমি একটা অঙ্ক দেখাই তোমাদেরকে, এখানে তাও সংখ্যাগুরু দিয়ে আরেকবার দেখাই, নাহলে অনেকে একটু গন্ডগোল লাগতে পারে। আমি এটা লিখছি, যেমন শ্রেণী আর পরিসংখ্যা লিখে দিচ্ছি, একটা করছি শ্রেণী পরিসংখ্যা। দুটো চার্ট যেটা দেওয়াই আছে, হ্যাঁ, সেটাকে আমরা জাস্ট লিখবো। যেমন একটা ধরো দেওয়া আছে 16 to 18 বছর বয়স, 16 থেকে 18 বছর বয়স 45 জন, 18 থেকে 20 75 জন, 20 থেকে 22 38 জন, 22 থেকে 24 22 জন, 24 থেকে 26 20 জন। এটা একটা প্রদত্ত তথ্য। হ্যাঁ, এটা আসলে কি একটা আমাদের সংগৃহীত একটা তথ্য, ডাটা তথ্য, যেটাতে কি পাওয়া গেছিল যে 16 থেকে 18 বছর বয়সী ছাত্র কোন একটা স্কুল না, একটা মানে প্রবেশিকা পরীক্ষা বলা হয়, সেখানে এন্ট্রান্স পরীক্ষা, সেই এন্ট্রান্স পরীক্ষাতে আমাদের 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত 45 জন পেয়েছিলাম, 18 থেকে 20 বছর পর্যন্ত 75 জন, 20 থেকে 22 পর্যন্ত 38 জন, 22 থেকে 24 বছর বয়সী 22 জন, 24 থেকে 26 বছর পর্যন্ত 20 জন। আমরা এই তথ্যগুলো পেয়েছিলাম। তাহলে প্রথম কাজ হলো আমাদের কি, এই তথ্যগুলোকে এরকম চার্টের আকারে লিখে নিলাম। এই চার্টের আকারে লেখা আছে, হয়তো সেটা এইভাবে আমি কলাম রো ওয়াইজ লেখা আছে, এটাকে আমি কলাম ওয়াইজ লিখে নেব। হ্যাঁ, লিখে নেওয়ার পরে বলো তো দেখি সবচেয়ে পরিসংখ্যা বেশি কোনটা? এটা না? তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা হয়ে গেল? 18 থেকে 20। তাহলে এখানে লিখে নেব অতএব সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী 18 থেকে 20 হয়ে গেল। এটা সংখ্যাগুরু শ্রেণী পেয়ে গেলাম। এরপরে তাহলে অতএব সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সূত্র কি? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, এই তো সূত্র। আচ্ছা, এখানে তাহলে L এর মানটা কত? এটা তো সংখ্যাগুরু শ্রেণী, তাহলে L এর মান হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে কত? 18 প্লাস F1 কত? 75 মাইনাস F0 মানে ঠিক আগের শ্রেণী পরিসংখ্যা কত? সেটা
45 বাই নিচে 2f1 মানে 2 গুণিত 75 মাইনাস f0, f0 মানে 45 আর f2 মানে হচ্ছে কি, f2 মানে হচ্ছে পরের শ্রেণী মানে মাইনাস 38 ইন্টু h মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, h মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, সংখ্যাগুরু শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে 18 থেকে 20 মানে বিয়োগ করলে কত হচ্ছে 2, শ্রেণী দৈর্ঘ্যটা কত 2। এইটাকে সরল করলে আমরা কি পেয়ে যাব, সংখ্যাগুরু মানটা পেয়ে যাব। তাহলে খুবই সহজ অঙ্ক, এর মতো সহজ অঙ্ক আর হয় না। আমি এই জন্য এটাকে আবার রিপিট করলাম। এই নম্বরটা তোমাদের মানে আমরা বলছি যারা কিছু জানো না তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে তারা এই 4 নম্বরটা তারা কিন্তু একবার পেয়ে যাবেই যাবে। হ্যাঁ, একটু আমার কথাটা একটু ফলো করলে, আমি কি করলাম কি দেখলাম বাস, এখান থেকে 4 নম্বর আসবে, মাধ্যমিকে একটা প্রশ্ন থাকবেই সংখ্যাগুরু মান থেকে। তাহলে আমি তোমাদের টার্গেট থাকবে এটা করবোই, যেমন করে করবোটা আমি হবেও, সেটা আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা যদি একটু এই যে তথ্যগুলো সম্পর্কে যদি একটু ওয়াকিবহাল হও, যদি তোমাদের করা থাকে, এবার যদি যারা কিছুই করো না, দেখো না, হ্যাঁ জাস্ট একবার একদিন হয়তো একটু চোখ বুলিয়েছিল বাস, তার দিকে আর মনে থাকবে? তাহলে এই তখন এই কোনটা f1 কোনটা f0 সব ভুলিয়ে যাবে এগুলো। ওই জন্য বলছি প্র্যাকটিসটা তো করতেই হবে, প্র্যাকটিসের বিকল্প নাই। আমি বারবার বলছি, হ্যাঁ, যে সাধারণ একটা ছাত্র যার মাথায় কিছু ঢোকে না, সে যদি প্রচণ্ড প্র্যাকটিস করে, দেখা যাবে সে দেখা গেলো অনেক একটা ভালো ছাত্র যে কিছুই প্র্যাকটিস করে, তার থেকে অনেক ভালো রেজাল্ট করে ফেলবে। আমি এটুকু মানে কি বলা যাবে, আমি দাবি করতে পারি, বা এইটুকু আমার সাধারণ জ্ঞান দিয়ে, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এই 27-28 বছর ধরে আমি পড়িয়ে আসছি, তাতে লক্ষ্য করেছি, দেখছি যে যারা একটু স্টুডিয়াস হয়, পড়াশোনা মোটামুটি বোঝে, খুব ভালো বোঝার দরকার নেই, কিন্তু মোটামুটি বোঝে, তারা কিন্তু সাইন করে জীবন পর্যন্ত। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষাতে বা পড়াশোনার ক্ষেত্রেও, তাদের এডুকেশনাল লাইফে হোক বা তাদের পরবর্তীকালে যে চাকরির লাইফ যেখানেই হোক না, সব ক্ষেত্রে তারা কিন্তু সাফল্য বেশি পায় যারা কিন্তু স্টুডিয়াস হয়। হ্যাঁ, ওই জন্য বারবার বলছি, আর কেউ যদি ট্যালেন্টও আছে বা স্টুডিয়াস হয়, তাহলে তাকে সোনার সোহাগার মতো বলা যেতে পারে। হ্যাঁ, তার মতো ভালো রেজাল্ট আর কারো হবে বলে আমি মনে করি না। সেটা সম্পর্কে বলছি যে তথ্যগুলো সম্পর্কে তোমাদের একটু মনে রাখতেই হবে। দিয়ে এই সংখ্যাগুরু মানটা হচ্ছে সবচেয়ে সহজ, এর থেকে সহজ আর হয় বলে আমি মনে করি না কোনো অঙ্ক। দিয়ে তার শুধু জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে সরল করে দেয়, এটাকে বিয়োগ করবো, এখানেও বিয়োগ করবো, 2 দিয়ে গুণ করবো, দশমিকে প্রকাশ করবো, এর সঙ্গে যোগ করবো, আমাদের সংখ্যাগুরু মানটা বেরিয়ে চলে আসছে। হ্যাঁ, তাহলে সংখ্যাগুরু মান কীভাবে বের করতে তোমরা বুঝতে পারলে। এবার আমি সবগুলোকে একটু একটু করে আলোচনা করে নিলাম আজকে। ইন জেনারেল খুব গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আছে এই ক্লাসটা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ইন জেনারেল। এটা আমি সব কিছু মানে ওই যেটা কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি এই 3টের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। এই যে 3কে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। আমি যদি কোনো একটা প্রদত্ত তথ্যের সবগুলো বের করলাম, গড় বের করলাম, মধ্যমা বের করলাম, সংখ্যাগুরু মান বের করলাম, একই জিনিসেরই, একই তথ্যেরই গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান বের করলাম, করে যদি আমরা প্রয়োগ করি তাহলে এইটা দেখতে পাবো। দেখবা সংখ্যাগুরু মান, গুরু মান, আচ্ছা 8 বেলাম নিচে লিখছি, সংখ্যা গুরু মান সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। এই সূত্রটা ওই প্রাপ্ত তথ্যগুলা এই সূত্রটাকে ফলো করে দেবে। ঠিক মাথা ঢুকলো জিনিসটা। যদিও এই সূত্রটা আমাদের সিলেবাসে পুরোপুরি নাই, কিন্তু শর্ট কোশ্চেনের জন্য আমরা কিন্তু এটাকে একটু রেখে দেবো, করে রাখবো, যদি কোনো কারণে দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে কী হয়েছে, সংখ্যাগুরু মানটা কী করে পাওয়া যায়, 3 গণিত মধ্যমা মাইনাস 2 গণিত গড়, এটা বিয়োগফলটা হয়ে গেল কি সংখ্যাগুরু মান। এবার আমরা এটাকে পরীক্ষা করেও দেখতে পারি বাড়িতে। একটা প্রদত্ত তথ্যকে তার 3টি জিনিসই বের করলাম, গড় বের করলাম, মধ্যমা বের করলাম, সংখ্যাগুরু মান বের করলাম, করে সেই মানগুলো দেখব কাছাকাছি হচ্ছে সবগুলো মানগুলা, সেগুলো যদি আমরা প্রুফ করি তাহলে দেখবে এই সূত্রটাকে বা এই নিয়মটাকে মেনে চলছে তারা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সংখ্যাগুরু মান, মধ্যমা আর গড়ের মধ্যে একটা সম্পর্ক পেলাম তো। সেই সম্পর্কটা কি, যে সংখ্যাগুরু মান সমান 3 গণিত মধ্যমা মাইনাস 2 গণিত গড়। অর্থাৎ আমাকে মধ্যমা আর গড় যদি বলে দেয়, আমি 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড় করলাম, করে বিয়োগ করলাম, সেই বিয়োগফলটা হয়ে গেল সংখ্যাগুরু মান। হ্যাঁ, অথবা সংখ্যাগুরু মান বলে দিয়েছে আর মধ্যমা বলে দিয়েছে, আমাকে গড় বের করতে হবে,
তাহলে এখানেও সংখ্যাগুলোর জায়গায় মান বসালাম, যেটা মধ্যমার জায়গায় মধ্যমার মান বসালাম। আর গড়টা আমাদের বের করবো, গড়টাকে আমরা দিয়ে কী করলাম, সেটাকে সেখান থেকে আমরা ওই সমাধান করে গড়ের মানটা বের করে নিলাম। তাহলে তিনটের মধ্যে দুটো যদি কোনো কারণে বলে দেয়, আমরা নিশ্চয়ই তৃতীয়টা বের করতে পারছি। এবার শিখলাম এটা, মনে থাকবে এটা। তাহলে সূত্রটা কি, সংখ্যাগুরু মান সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। বা দেখা হলো গড় বলে দিয়েছে, সংখ্যাগুরু মান বলে দিয়েছে, আমরা মধ্যমা বের করতে পারবো। এই মানগুলো এইটাতে সম্পর্কে বসিয়ে দিব, গড়ের জায়গায় গড়ের মান বসাবো, সংখ্যাগুরু মানের জায়গায় সংখ্যাগুরুর মানটা বসাবো, বসিয়ে আমরা মধ্যমাটাকে বের করে নিতে পারবো। তাহলে আমরা কীভাবে করবো এটা বুঝতে পারলে সবাই এটা এই সম্পর্কটা মনে রাখবে। যদি এটা পুরোপুরি সিলেবাসের মধ্যে নাই, তবু আমি এটা করালাম। হ্যাঁ, করালাম এই কারণে অনেক সময় কাজে লাগলেও লাগতে পারে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, এটা মনে রাখবে সবাই। আর তোমরা এটা পরীক্ষা করেও দেখতে পারো, কোনো একটা রাশি তথ্যকে নেবে, নিয়ে তার তিনটি জিনিসই বের করে নেবে। এগুলো একটা মানে কী বলা যাবে, তোমাদের একটা ডিসকভার, হ্যাঁ, আবিষ্কার মেথড বলা হয়। আবিষ্কার তুমি আবিষ্কার করো, দেখো হ্যাঁ এটা মিলছে না, ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, দেখতেই পারো, সেটা পরীক্ষা করে দেখবে বাড়িতে, যে ওই রাশি তথ্যের একই রাশি তথ্য দিয়ে একবার গড় বের করে নেবে, একবার মধ্যমা বের করবে, একবার সংখ্যাগুরু মান বের করবে, করে সেগুলোকে তুমি এই সম্পর্কে বসাবে, দেখবে ঠিক মিলে যাচ্ছে সম্পর্ক, ঠিক সম্পর্কটাকে মেনে চলছে। হ্যাঁ, তাহলে তিনটের মধ্যে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি রাশিবিজ্ঞানটা কমপ্লিট হয়ে গেল। আর আগের দিন ওজাইব শিখেছিলাম আমরা। ওজাইবটা মনে আছে তো? ওজাইব দু রকমের হয়। ওজাইব সম্পর্কে একটু বলে নিই। এই যেটা এই ওজাইব, এই যে ওজাইব মধ্যমা বের করার দুটো প্রসেস আছে। একটা সূত্রের সাহায্যে হয়, যেটাতে শিখি দেখালাম একটু আগে। আর ওজাইবটা কি, যে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ লেখচিত্রে স্থাপন করা হয়। লেখচিত্রে স্থাপন করে আমরা যে গ্রাফ পাবো, সেই গ্রাফটাকে বলা হচ্ছে ওই ওজাইব বলা হচ্ছে। তা ওজাইবটা সাধারণত হয় এই টাইপের হয়, অথবা এই টাইপের হয়, যে কোনো একটা হয়। এইটা হয় ক্ষুদ্রতর সূচক ওজাইব, আর এটা হলো বৃহত্তর সূচক। এটা ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক, আর এই ওজাইবটা হচ্ছে বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক। তাহলে ওজাইব দু রকমের হচ্ছে। ওজাইব কিভাবে বের করা যাচ্ছে আমি তো শিখিয়েছি আগের দিন, তবু আরেকবার বলে দিচ্ছি। যে প্রদত্ত তথ্যগুলিকে আগে তাদের কিসের চার্টটা তৈরি করে নেবো আমরা, ক্রমযোগী পরিসংখ্যা তালিকা তৈরি করে নেবো। হ্যাঁ, যদি বলে যে ক্ষুদ্রতর সূচক ওজাইব বের করো, তাহলে ক্ষুদ্রতর সূচকের ক্রমযোগী পরিসংখ্যা তালিকা তৈরি করে দিলাম। যে সেই তালিকাগুলোকে যদি পরপর আমরা এই গ্রাফে বসালাম, হ্যাঁ, গ্রাফে যদি আমরা বসালে যে কী পাবো, এই ধরনের একটা পেয়ে যাবো, লেখচিত্র পাবো। লেখচিত্রটা হচ্ছে এই টাইপের পাবো। হ্যাঁ, এই টাইপের লেখচিত্র পাবো। সেই লেখচিত্রটাকে কী বলা হচ্ছে, ক্ষুদ্রতর সূচক ওজাইব। আর ওই রাশি তথ্যের মানগুলোকে আমরা যদি এবার বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা তালিকা তৈরি করে নিই, দিয়ে সেগুলোকে গ্রাফে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমরা কী পাবো, এই টাইপের পেয়ে যাবো। উপর থেকে নিচ নেমে আসবে এটা। তা যাই হোক না কেন, দুটো, এটা ক্ষুদ্রতর সূচক, এটা বৃহত্তর সূচক ওজাইব। দুটোর ছেদবিন্দু যেটা, এই ছেদবিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষের উপরে লম্ব টানতে হবে, তাহলে এখান থেকে যে এক্স স্থানাঙ্ক, এটা হ্যাঁ এক্স স্থানাঙ্ক বা ভুজ, এই ভুজটাই হয়ে গেল এক্স স্থানাঙ্ক বা ভুজটা কি হয়ে গেল, আমাদের মধ্যমার মান। হ্যাঁ, মধ্যমা মান বের, তাহলে মধ্যমা বের করার, ওজাইব থেকে মধ্যমা বের করার এই একটা প্রসেস। যে ক্ষুদ্রতর সূচক বৃহত্তর সূচক ওজাইব বের করলাম, বের করে যেখানে ছেদ করলো সেখান থেকে একটা লম্ব টেনে দিলাম, সেই লম্বর পাদবিন্দুর এক্স স্থানাঙ্ক বা ভুজটাই হয়ে গেল মধ্যমার মান। আবার আমরা শুধু একটা ওজাইব বের করেও করতে পারি। আচ্ছা, আমি তা আরেকবার বলছি ওগুলোকে নিয়ে। একটা ওজাইব বের করে কীভাবে, কীরকম, আমি ধরো ক্ষুদ্রতর সূচক ওজাইব বের করলাম, এই টাইপের পাবো। হ্যাঁ, এই টাইপের পাবো। সেক্ষেত্রে কী করে আমরা মধ্যমা বের করবো, তাহলে টোটাল যে পরিসংখ্যা আমরা এই বরাবর বসিয়েছি। পরিসংখ্যাটা কোন বরাবর বসাতে হয়, পরিসংখ্যা এই বরাবর। হ্যাঁ, আর মানগুলো বসাতে হয় এই বরাবর, মানে শ্রেণীটা এই বরাবর বসে। তা আমাদের ধরো টোটাল পরিসংখ্যা হচ্ছে হয়তো 100, তাহলে তার অর্ধেক কত, 50 এই বড় এখানে আসছে। তাহলে এই সোজা কী করতে হবে, একটা লম্ব টানতে হবে, যেখানে ছেদ করবে ওজাইবকে সেখান থেকে আবার এক্স অক্ষের পর একটা লম্ব টানতে হবে। টানবো, টেনে এখান থেকে এই যে এক্স স্থানাঙ্ক, এই এক্স স্থানাঙ্ক বা ভুজটাই হয়ে গেল আমাদের কি, ওজাইবের মান।
তাহলে বুঝতে পারছি ব্যাপারটা, কীভাবে একটা আমরা ক্ষুদ্রতর সূচক থেকে আমি ওজাইভ থেকে আমরা কী বের করতে পারবো, মধ্যমা বের করতে পারবো। একই রকমভাবে বৃহত্তর সূচক থেকেও ওজাইভ থেকেও আমরা কি মানটা বের করতে পারি। এরকম ধরো হলো, সেক্ষেত্রে সে একই টোটাল পরিসংখ্যা যেটা হবে সেই মাঝখানে তার অর্ধেক, সেখান থেকে এই একটা লম্ব টানবো, মানে সোজাসুজি সরলরেখা টানবো এই সমান্তরাল এক্স অক্ষে, বা এটার পরে লম্ব বলা যেতে পারে, এটার পরে লম্বটা সেইখানে যে বিন্দুতে ছেদ করলো সেখান থেকে এবার এক্স অক্ষের পরে লম্ব টানবো, এখান থেকে এই যে এক্স স্থানাঙ্ক হলো বা ভুজটা হলো, এই ভুজটা হয়ে গেলো কি আমাদের মধ্যমার মান। তাহলে মধ্যমা বের করার আমরা তিনটে প্রসেস বলতে পারি বা চারটেও বলতে পারি। মধ্যমা একটা সূত্রের সাহায্যে হয়, একটা ওজাইভ হয় মূলত। এই ওজাইভ থেকেও আবার আমরা তিনভাবে বের করতে পারি মধ্যমার মানটা। একটা বৃহত্তর সূচক কাজে লাগিয়ে, একটা ক্ষুদ্রতর সূচক কাজে লাগিয়ে, আর একটা হচ্ছে দুটোকে একসঙ্গে কাজে লাগিয়ে। হ্যাঁ, বৃহত্তর সূচক ক্ষুদ্রতর সূচক করে একসঙ্গে কাজে লাগিয়ে আমরা ওজাইভ বের করতে পারি। তাহলে ওজাইভ বের করার তিনটে প্রসেস পেলাম। একটা ওজাইভ থেকে মধ্যমা বের করার, একটা হচ্ছে এটা বৃহত্তর সূচক থেকে, আবার ক্ষুদ্রতর সূচক থেকে, আবার বৃহত্তর আর ক্ষুদ্রতর সূচক দুটোকে একসঙ্গে কাজে লাগিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটে প্রসেসে আমরা কি বের করতে পারি, ওজাইভ থেকে আমরা মধ্যমা বের করে নিতে পারি। তাহলে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করলাম। টোটাল রাশিবিজ্ঞানের পরে একটা ধারণা দিয়ে দিলাম। আমি আগে যেহেতু করে এসেছি, এটা ফিডব্যাক করলাম। এটা হ্যাঁ, এটা মোটামুটি কলেজেরকে ফিডব্যাক বলে। ফিডব্যাকটা করলে খুব ভালো হয়, কাজ হয়, খুব রিমাইন্ড হয়ে যায়। তাহলে কী হয়, আমাদের যে জিনিসগুলো আমাদের মনে পড়ে যায় যে হ্যাঁ হ্যাঁ এটা ওই ছিল, হ্যাঁ এটা এই ছিল। তাহলে আমাদের কী হবে দেখে খুব দ্রুত তোমাদের পরের দিক মনে থেকে অনেকদিন বেশি, আবার তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে বেশি। তাহলে আজকে কিন্তু আমাদের এই রাশিবিজ্ঞানটা আমি আজকে কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, রাশিবিজ্ঞানের আজকের যে ভিডিওটা পাঠালাম খুব মন দিয়ে দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে তোমাদের একটা ইন জেনারেল রাশিবিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা হয়ে যাওয়ার কথা।